দেখো আজকে যে টপিকটা তোমাদের পড়াবো সেটা হলো অ্যাডার। নামটা শুনেই বুঝতে পারছো যে অ্যাডারের কাজ হলো অ্যাডিশন করা বা যোগ করা, তবে সাধারণ সংখ্যার যোগ নয়। অ্যাডার যে যোগটা করে সেটা হলো বাইনারি সংখ্যার যোগ। তাহলে অ্যাডার আমরা বাইনারি সংখ্যার যোগ করার জন্য ব্যবহার করি। আর আগের দিনই তোমাদের বলেছিলাম যে অ্যাডার এক ধরনের সংযুক্ত লজিক সার্কিট। তাহলে এর থেকে আমরা অ্যাডারের ডেফিনেশন বা সংজ্ঞা কি বলতে পারি? বাইনারি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য যে সংযুক্ত লজিক সার্কিট ব্যবহার করা হয় তাকে অ্যাডার বলে। আমি আরেকবার রিপিট করছি, বাইনারি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য যে সংযুক্ত লজিক সার্কিট ব্যবহার করা হয় তাকে অ্যাডার বলে। তো দেখো আমরা আগেই একদম 11এই পড়ে এসেছি যে কম্পিউটার সিস্টেমে সিপিইউর দুটো অংশ থাকে। কি কি দেখে নি? একটা হলো এএলইউ আর একটা হলো সিইউ। এএলইউর ফুল ফর্ম মনে আছে নিশ্চয়ই তোমাদের, অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর সিইউর ফুল ফর্ম হলো কন্ট্রোল ইউনিট। তো দেখো কম্পিউটার সিস্টেমের মধ্যে যে অ্যারিথমেটিকের কাজগুলো হয়, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, সেগুলো কিসের মধ্যে হয়? এই এএলইউর মধ্যে হয়। তাহলে দেখো অ্যাডার যখন অ্যাডিশন অপারেশন পারফর্ম করে তখন অ্যাডার কোথায় থাকবে? এএলইউর মধ্যে থাকবে। তাহলে কম্পিউটার সিস্টেমে এএলইউর মধ্যে অ্যাডার যন্ত্রাংশ, এএলইউ যন্ত্রাংশের মধ্যে অ্যাডার অবস্থান করে। তাহলে আরেকবার রিপিট করছি, কম্পিউটার সিস্টেমে এএলইউ যন্ত্রাংশের মধ্যে অ্যাডার অবস্থান করে। বাইনারি সংখ্যার যোগফল নির্ণয় করার জন্য যে সংযুক্ত লজিক সার্কিট ব্যবহার করা হয় তাকে অ্যাডার বলে। বাইনারি সংখ্যার যোগফলটা আমরা 11এই শিখে এসেছি, তাও আরেকবার নিয়মগুলো আমরা আরেকবার দেখে নিই। বাইনারি সংখ্যার যোগের নিয়ম কি? 0 + 0 0, এদিকে আমি লিখছি সাম, এদিকে লিখছি ক্যারি। 0 + 0 0, ক্যারি কি থাকছে? হাতে কি থাকছে? 0। 0 + 1 সাম হবে 1, ক্যারি থাকছে 0। 1 + 0 সাম হবে 1, ক্যারি থাকছে 0। আর 1 + 1 সাম হবে 0, ক্যারি থাকছে 1। বাইনারি সংখ্যার যোগফলের নিয়মটা আমরা অলরেডি 11এ শিখেছি, আরেকবার আমরা দেখে নিলাম। এবার দেখো একটা জিনিস লক্ষ্য করো, অ্যাডার তো অ্যাডিশন করে বা যোগ নির্ণয় করে। তো যোগের ক্ষেত্রে দেখো আউটপুটে আমরা কিন্তু দুটো ভ্যালু পাচ্ছি, একটা সাম, একটা ক্যারি। আউটপুটে আমরা দুটো বিট পাচ্ছি, একটা হলো সাম আর একটা ক্যারি। এই অ্যাডারটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হলো হাফ অ্যাডার, আর একটা ফুল অ্যাডার। একটা হাফ অ্যাডার আর একটা ফুল অ্যাডার। আজকে যেটা তোমাদের পড়াবো সেটা হলো হাফ অ্যাডার। হাফ অ্যাডার, দেখো হাফ অ্যাডার কাকে বলে না, দুটি বাইনারি বিটের যোগফল যে অ্যাডার বা সংযুক্ত লজিক সার্কিটের মাধ্যমে সম্পন্ন করা হয় তাকে হাফ অ্যাডার বলে। দুটি বাইনারি বিটের যোগফল, দেখো এখানে যে যোগের নিয়মটা আমি দেখিয়েছি সেখানে দুটো করে বিট আমি যোগ করছি, 0 + 0 0 + 1 1 + 0 1 + 1। তো দুটি বাইনারি বিটের যোগফল যে অ্যাডার বা সংযুক্ত লজিক সার্কিটের মাধ্যমে সম্পন্ন করা হয় তাকে হাফ অ্যাডার বলে। এটাই হলো হাফ অ্যাডারের সংজ্ঞা বা ডেফিনেশন।
এবার আমরা যেটা দেখে নেব সেটা হলো ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম, হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম কেমন হয় আমি আঁকছি। দেখো, এটা হলো হাফ অ্যাডারের একটি ব্লক ডায়াগ্রাম বা ব্লক চিত্র, যেটাতে কি হচ্ছে না এক্স ওয়াই দুটো হলো ইনপুট। দেখো, আমরা যখন যোগ করছিলাম দুটো করে বিট যোগ করছিলাম, তো এই দুটো বিট একটা এক্স একটা ওয়াই আমরা ধরে নিচ্ছি, তো এক্স ওয়াইটা হলো ইনপুট। আর দেখো আউটপুটে কি আমি করেছি, এস আর সি, এস ফর সাম, সি ফর ক্যারি, এই দুটো হলো আউটপুট। আর দেখো এখানে রয়েছে একটা এনাবেল লাইন। এনাবেল লাইনটা কিছুই না, একটা অন অফের মতো সুইচ। যখন এনাবেল লাইনটা অন থাকবে তখন ইনপুট দিলে আউটপুট দেখাবে, আর যদি এনাবেল লাইনটা অফ থাকে সেই অবস্থায় যদি ইনপুট দেওয়া হয় তাহলে আউটপুট আর হবে না। তো অন অফের মতো সুইচ হিসাবে একটা এনাবেল লাইন ব্যবহার করা হয়। তো এই পুরোটা হলো হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। এবার দেখাবো যেটা, সেটা হলো হাফ অ্যাডারের ট্রুথ টেবিল বা সত্য সারণী। ট্রুথ টেবিল কেমন হয় দেখে নি। দেখো, আমি ইনপুটগুলো লিখেছি আর আউটপুটগুলো লিখেছি। দেখো দুটো ইনপুট আছে, তাহলে আমার সম্ভাব্য মান কতগুলো হবে, 4টে। এই লজিকটা আমি আগের ভিডিওতেই বলেছি যে দুটো ইনপুট থাকলে কেন সম্ভাব্য মান 4টে হবে। কিভাবে বার করব 4টে, না 2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 2 করলে হচ্ছে 4 ইকুয়াল টু 4, সেই কারণে সম্ভাব্য মান হবে আমার 4টে। যদি আমার 3টে ইনপুট থাকতো তাহলে কি করে বার করতাম, 2 টু দি পাওয়ার কিউব ইকুয়াল টু 8, তাহলে আমার সম্ভাব্য মান হতো 8টা। তাহলে এখানে আমার আছে দুটো ইনপুট আছে, তাহলে 2 স্কোয়ার ইকুয়াল টু 4, সম্ভাব্য মান হবে 4টে। তো পরপর 4টে সম্ভাব্য মান বসিয়ে ফেলি, 0 টু 3 0 0 0 1 1 0 1 1, এই 4টে হবে সম্ভাব্য মান। এবার চলে আসি সাম আর ক্যারিতে। দেখো, যে বাইনারি যোগের নিয়মেই আমরা যোগ করছি, 0 প্লাস 0 সাম হবে 0, ক্যারি হবে 0, 0 প্লাস 1 সাম হবে 1, হাতে কিছু নেই তো ক্যারি 0, 1 প্লাস 0 সাম হবে 1, হাতে কিছু নেই তাই ক্যারি 0, আর 1 প্লাস 1 সাম হবে 0, হাতে আছে 1 তো ক্যারি 1। সাধারণ যোগের নিয়ম করে আমরা ট্রুথ টেবিলটা বানিয়ে ফেললাম। এটাই হলো ট্রুথ টেবিল। এবার দেখো, আমরা যেটা বানাবো বুলিয়ান এক্সপ্রেশন। ট্রুথ টেবিল থেকে আমরা বানাবো বুলিয়ান এক্সপ্রেশন। আমি সাইডেই ছোট্ট করে লিখছি, কারণ ট্রুথ টেবিলের পাশে না লিখলে তোমরা বুঝতে পারবে না। বুলিয়ান এক্সপ্রেশন, বুলিয়ান এক্সপ্রেশন কার বানাবো, এই সাম আর ক্যারি যেটা আউটপুট বেরিয়েছে
তার বুলিয়ান এক্সপ্রেশন আমরা তৈরি করব। সামের বুলিয়ান এক্সপ্রেশন দেখো কিভাবে তৈরি করছি। ক্যাপিটাল ধরো সাম ক্যাপিটাল এস ইকুয়াল টু লিখলাম। দেখো এস এর ক্ষেত্রে কখন কখন ওয়ান এসছে আমি সেটা দেখব। আমার প্রথম ওয়ান কখন এসছে, যখন এক্স 0 আর ওয়াই 1, তখন আমার প্রথম ওয়ান এসছে। তো এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, এক্স বার ওয়াই, 0টাকে আমরা বার দেব, 1টাকে দেব, 1-এর মাথায় বার দেব না। তো এই পুরো রাশিটাকে আমি লিখছি এক্স বার ওয়াই। লিখে ফেলি এক্স বার ওয়াই প্লাস, আরেকবার কখন ওয়ান এসছে সামটা, যখন এক্স 1 আর ওয়াই 0। তাহলে এটাকে কি লিখতে পারি, এক্স ওয়াই বার, 0 থাকলে বলেছি মাথায় বার দিতে হবে। তাহলে এই ইকুয়েশনটা হলো এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার। তাহলে এইটা আমাদের লেখা হয়ে গেছে। এবার লাস্ট এটা লিখে নেব, 1 0 মানে এক্স ওয়াই বার। তো লিখে ফেলি এক্স ওয়াই বার। তাহলে দেখো এটা হলো সামের ইকুয়েশন, সাম এস ইকুয়াল টু এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার। নেক্সট আমরা বার করব ক্যারির ইকুয়েশন। ক্যারির ক্ষেত্রে দেখো কখন ওয়ান আছে, যখন এক্স আর ওয়াই দুটোই ওয়ান আছে তখন শুধুমাত্র ক্যারির ক্ষেত্রে ওয়ান আছে। তাহলে এইটাকে আমরা কি লিখতে পারি একসাথে, এরকম ভাবে লিখে দেবো এক্স ওয়াই। এটা হলো ক্যারির বুলিয়ান এক্সপ্রেশন, আরেকবার পরিষ্কার করে বুলিয়ান এক্সপ্রেশনগুলো লিখছি পাশের পাতায়। এই যে আমাদের এইটা বেরিয়েছে। আরেকবার আমি বলে দিই কি করে বার করতে হয়, আরেকবার রিপিট করে দিই। দেখো আমরা প্রথম বার করব সামের বুলিয়ান এক্সপ্রেশন। তো আমরা কি করব, যে ট্রুথ টেবিলটা আছে সেক্ষেত্রে সামের ঘরে দেখব কোথায় কোথায় ওয়ান আছে। দেখলাম এখানেও ওয়ান আছে। এবার কেন ওয়ান এসছে সেটা দেখব। এক্স এর ঘরে 0 আর ওয়াই এর ঘরে 1 আছে, তাহলে লিখলাম আমি এক্স বার ওয়াই। দেখো আমি লিখেছি এক্স বার ওয়াই। তারপর দ্বিতীয়বার কোথায় 1 আছে, তার পরের লাইনেই দেখো এখানে আছে এক্স এর ঘরে 1, ওয়াই এর ঘরে 0, তাহলে আমি লিখলাম এক্স ওয়াই বার প্লাস দিয়ে লিখেছি এক্স ওয়াই বার। ক্যারির তারপর বার করব ক্যারির ইকুয়েশন কি করে বার করলাম, দেখবো যে ক্যারির ঘরে কোথায় 1 আছে, যে ঘরটাতে 1 আছে দেখলাম যে এক্স ওয়াই দুটোই 1 1 আছে, তাহলে আমি লিখে দিলাম ক্যারি ইকুয়াল টু এক্স ওয়াই। তো এইভাবে আমি সাম আর ক্যারির এক্সপ্রেশন বার করলাম। আচ্ছা, এই এক্সপ্রেশন বার করার পর দেখো এই এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার, এই এক্সপ্রেশনটা একটু চেনা লাগছে কি তোমাদের? আগের দিন আমি জর গেট পড়িয়েছিলাম, একটু মনে করে দেখো। এটা হলো জর গেটের এক্সপ্রেশন। তাহলে কিন্তু আমরা লিখতে পারি এইটা ইকুয়াল টু লিখতে পারি এক্স জর ওয়াই। যেহেতু এটা জর গেটের এক্সপ্রেশন বেরোলো সাম ইকুয়াল টু এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার, সেহেতু আমরা লিখতে পারি এক্স জর ওয়াই। একটু মনে করে দেখো, আগের ভিডিওটা দেখে নাও, যদি বুঝতে অসুবিধা হয় তো কি করে এই এক্সপ্রেশনটা জর গেটের এক্সপ্রেশন সেটা আগের ভিডিওটা একটু দেখে নিতে পারো। তো সাম যেহেতু এটা জর গেটের এক্সপ্রেশন তাই আমরা লিখলাম এক্স জর ওয়াই। এবার চলে আসি লজিক সার্কিট।
আমরা লজিক সার্কিট আঁকবো এই এক্সপ্রেশনটা থেকে। দেখো আমি দুটো এক্স আর ওয়াই ইনপুট নিয়েছিলাম, তো যেটা ইনপুট নেব সেরকম দুটো দাগ টানলাম। সাম ইকুয়াল টু কি আছে, এক্স জর ওয়াই, তাহলে আমি এক্স থেকে একটা দাগ টানলাম, ওয়াই থেকে একটা দাগ টানলাম, দুটোর মাঝে আঁকবো জর গেট। এটা জর গেটের চিহ্ন, লিখে দিলাম আউটপুট এক্স জর ওয়াই ইকুয়াল টু ক্যাপিটাল এস, মানে সাম। ক্যারি ইকুয়েশন কি আছে, এক্স ওয়াই কিসে আছে, অ্যান্ডে আছে, গুণে আছে, তাহলে এক্স থেকে একটা দাগ টানলাম আর ওয়াই থেকে একটা দাগ টানলাম, দুটোর মাঝে দিলাম অ্যান্ড গেট, লিখে দিলাম আউটপুটে এক্স ওয়াই ইকুয়াল টু সি, ক্যারি। এটাই আমরা কিন্তু বুলিয়ান এক্সপ্রেশন থেকে লজিক সার্কিট অঙ্কন করলাম। দেখো এইটা যেমন একবারে লিখে দিয়েছি আমি এক্স অর ওয়াই, এটাকে কিন্তু আমরা ভেঙেও আঁকতে পারি। যেরকম জর গেটটা ভেঙে দেখিয়েছিলাম সেরকম ভেঙেও আঁকতে পারি। কিভাবে একটু দেখে নিই। দেখো ভেঙে যখন আঁকবো তখন কি আছে ইকুয়েশনটা, দেখো এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার, তো আমাদের এক্স বারও লাগবে এক্সও লাগবে। তো আমরা কিভাবে দাগটা টানবো আরেকবার দেখে নাও। এক্স থেকে একটা দাগ টানলাম, দেখো পাশে আরেকটা দাগ কেটেছি যেটা নট গেটের মধ্য দিয়ে চালনা করেছি। এবার ওয়াই থেকে একটা দাগ টানলাম, পাশে আরেকটা দাগ টেনেছি দেখো, যেটার নাম দিয়েছি ওয়াই বার। এবার প্রথম কি আছে, এক্স বার ওয়াই, প্রথম আছে এক্স বার ওয়াই, তো আমরা কি করব, এক্স বার থেকে একটা দাগ টানবো। ও এক্স বার ওয়াই পরস্পরের মধ্যে কিসে আছে, গুণে আছে, মানে অ্যান্ড গেট ব্যবহার করব। একটা দাগ টানবো আমরা এক্স বার থেকে, একটা দাগ টানবো আমরা ওয়াই থেকে, এবং দুটো দাগের মাঝে কি দেব, অ্যান্ড গেট দেব, কারণ এরা পরস্পর গুণে আছে তাই। একটা দাগ টানলাম এক্স বার থেকে, একটা দাগ টানলাম ওয়াই থেকে, এরা পরস্পর রয়েছে গুণে তাই অ্যান্ড গেট দিয়ে দিলাম, আউটপুটের ওখানে লিখলাম এক্স বার ওয়াই। তারপর কি আছে দেখো এক্স ওয়াই বার, মানে একটা দাগ টানবো আমি এক্স থেকে আর একটা দাগ টানবো আমি ওয়াই বার থেকে। একটা দাগ আমি টানলাম এক্স থেকে, আর একটা দাগ আমি টানলাম ওয়াই বার থেকে, দুটোর মাঝে অ্যান্ড গেট দিলাম, লিখলাম এক্স ওয়াই বার। এবার দেখো এক্স বার ওয়াই আর এক্স ওয়াই আর বারের মধ্যে সম্পর্ক কিসের রয়েছে, অর গেটের, প্লাস চিহ্ন আছে, তাহলে এই দুটোর মাঝে আমরা দিয়ে দেব একটা অর গেট, একটা অর গেট। অর গেট দিয়ে অর গেটের আউটপুটটা লিখে ফেলবো, এই আউটপুটটা লিখে ফেললাম। এটাই হলো সামের এক্সপ্রেশন। তো আমরা এখানে ইকুয়াল টু কি লিখতে পারি, ক্যাপিটাল এস, এটাই সাম। আর ক্যারি তো একই আছে, ক্যারি ইকুয়াল টু ছিল এক্স ওয়াই, তো ক্যারির জন্য একটা দাগ আমি এক্স থেকে টানবো আর একটা দাগ একই রকম ভাবে ওয়াই থেকে টানবো, দুটোর মাঝে অ্যান্ড গেট দেব, আউটপুটে লিখবো এক্স ওয়াই ইকুয়াল টু সি। এটা হলো ক্যারি। তাহলে দেখো এটাও লজিক সার্কিট, এইটাও ওপরের এটাও লজিক সার্কিট, এটাও লজিক সার্কিট, কিন্তু এই লজিক সার্কিটটার ক্ষেত্রে আমরা বেসিক গেট ব্যবহার করেছি। জর গেট তো বেসিক গেট নয়, অ্যান্ড অর নট এই তিনটে বেসিক গেট, কিন্তু এই সার্কিটটা আমরা বেসিক গেট ব্যবহার করে এঁকেছি।
আর এই সার্কিটটা জর গেট ইউজ করেছি, দুটোই লজিক সার্কিট। যদি বলে বেসিক গেট ব্যবহার করে আঁকো তাহলে এইভাবে আঁকতে হবে, যদি কিছু না বলা থাকে তাহলে তুমি এইভাবেও আঁকতে পারো, যদি কিছু না বলা থাকে এইভাবেও আঁকতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে দেখে নাও, হাফ অ্যাডারের আমি আজকে দেখালাম ব্লক ডায়াগ্রাম, ট্রুথ টেবিল থেকে আমরা বুলিয়ান এক্সপ্রেশন তৈরি করলাম, বুলিয়ান এক্সপ্রেশন থেকে আমরা তৈরি করলাম লজিক সার্কিট। এটাই হলো তোমাদের পুরো হাফ অ্যাডার। তো সবকটা কিভাবে নোটস তৈরি করবে, প্রথম লিখবে হাফ অ্যাডার কাকে বলে, তারপর ব্লক ডায়াগ্রাম আঁকবে, তারপর ট্রুথ টেবিল আঁকবে, ট্রুথ টেবিল থেকে বুলিয়ান এক্সপ্রেশন লিখবে, তারপর লজিক সার্কিটটা আঁকবে। এটুকুই হলো হাফ অ্যাডার। হাফ অ্যাডার থেকে কিরকম ধরনের কোশ্চেন আসে আমরা একটু দেখে নিই। হাফ অ্যাডার থেকে কিরকম ধরনের কোশ্চেন আসে আমরা একটু দেখে নেব। দেখো একদম ফার্স্ট কোশ্চেনটা দেখো, একদম এই কোশ্চেনটা দেখো, ফার্স্ট কোশ্চেনটা দেখো যেটা আমি দেখাচ্ছি। হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম, দাঁড়াও হাত দিই, হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম, ট্রুথ টেবিল, বুলিয়ান ফাংশন ও লজিক সার্কিট অঙ্কন করো। এটা 2010 সালে এসেছিল, এখনো আসতে পারে, সেটা কোনো ব্যাপার না। হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম আঁকাটা আমি দেখিয়েছি কিভাবে হয়, ট্রুথ টেবিল আঁকা দেখিয়েছি, বুলিয়ান ফাংশন কি করে তৈরি করি সেটা দেখিয়েছি, ও লজিক সার্কিট অঙ্কন করো। দেখো সবগুলোই কিন্তু আলাদা আলাদা করে পরীক্ষায় আসতে পারে, তো তোমরা সবগুলোই তৈরি করে নেবে। হাফ অ্যাডার থেকে এই ধরনের কোশ্চেন তোমাদের আসতে পারে। আজকে তাহলে এই অবধি থাক, তোমরা হাফ অ্যাডারটা পড়ে নাও, কোনো অসুবিধা হলেই জানিও, যেখানে বুঝতে পারবে না সেটা আবার বলবে, আমি আবার ভিডিও করে বলে দেবো।